হ্যালো মুভি লাভার্স, হোপফুলি সবাই বেশ ভালো আছেন। সাধারণত ব্যাংক ডাকাতির ঘটনা নিয়ে মুভি আমরা অনেক দেখেছি, কিন্তু আজকের গল্পটিতে ব্যাংক ডাকাতির পাশাপাশি ডাকাতির পরবর্তী ঘটনাগুলো যে কত ভয়ঙ্কর হতে পারে সেই ব্যাপারগুলো দেখানো হয়েছে। গল্প শুরু হয় নিউ অর্লিন্সের প্রতিবেশী এলাকা আইরিশ চ্যানেলে বসবাসরত দুই ভাই মাইকেল ও জেমসকে কেন্দ্র করে। তারা দুইজনই একসময় মেরিন অফিসার ছিল, কিন্তু বর্তমানে তারা বিভিন্ন ধরনের ছিনতাই ও ডাকাতির মধ্যে জড়িয়ে পড়েছে। জেমস একসময় এই কাজ করা বন্ধ করতে চাইলেও বাদশাদে তার বাচ্চার চিকিৎসা, তার বাচ্চার ব্যয়বহুল সার্জারির টাকা জোগাড়ের জন্য সে নিউ অর্লিন্সের লোকাল ব্যাংক থেকে ডাকাতির পরিকল্পনায় যোগ দেয়। এই কাজে তার ভাই মাইকেল ছাড়াও আরও 4 জন এক্স মেরিনও যোগ দেয়। তবে কিভাবে তারা এই ডাকাতি করে এবং এই ডাকাতিকে কেন্দ্র করে ঠিক কী কী ঘটনা ঘটে সেসব নিয়ে আজকের মুভি দ্য চ্যানেলের গল্প। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে দেখা যায় জেমস তার বাচ্চাকে বেবি সিটারের কাছে দিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। বাসা থেকে কিছু দূর গিয়ে সে একটি গাড়িতে উঠে। গাড়িতে তার ভাই মাইকেল এবং আরও 4 জন সহযোগী ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। এখানে আগেই বলে রাখি, এই দুই ভাইয়ের মধ্যে মাইকেল একটু বদমেজাজি, অন্যদিকে জেমস খুবই শান্ত প্রকৃতির। তো গাড়ির ভেতর মাইকেল অন্যান্যদের তার আফগানিস্তান থাকাকালীন সময়ের একটি গল্প শোনাচ্ছিল। তবে সবাই এতে মজা পেলেও জেমস সেটাতে অত বেশি মনোযোগ দিচ্ছিল না। যাই হোক, কিছুক্ষণ পর গাড়িটি একটি ব্যাংকের সামনে এসে থামে। এরপর তারা সবাই মাস্ক পরে এবং বন্দুক হাতে গাড়ি থেকে নামে। ব্যাংকে ঢুকেই তারা ব্যাংকে উপস্থিত সকলকে গান পয়েন্টে নিয়ে নেয় এবং সবাইকে ফ্লোরে শুয়ে পড়তে বলে। এর মধ্যে মাইকেল ব্যাংকের ম্যানেজারের কাছ থেকে ভল্টের চাবি নেয় এবং জেমসকে দেয়। জেমস ম্যানেজারের কাছে মেইন ভল্টের পাসওয়ার্ড চাইলে সে প্রথমে ভুল পাসওয়ার্ড দেয়। তবে চালাক জেমস সেটা ধরে ফেলে এবং ম্যানেজারকে মেরে ফেলার ভয় দেখালে সে সঠিক পাসওয়ার্ড বলে দেয়। কিন্তু বদমেজাজি মাইকেল এরপরও ম্যানেজারকে মারতে থাকে এবং তার হাতের একটি আঙ্গুল কেটে দেয়। আর এদিকে পাসওয়ার্ড পেয়ে জেমস ততক্ষণে মেইন ভল্ট খুলে ফেলে এবং প্রায় 3 মিলিয়নের মতো টাকা ব্যাগে ভরে সেখান থেকে তারা দ্রুত বেরিয়ে যায়। কিন্তু বের হতেই তাদেরকে ব্যাংকের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পুলিশের একটা টিম আক্রমণ করে। তো জেমস চেয়েছিল কাউকে না মেরে সেখান থেকে কোনোভাবে পালিয়ে যাওয়ার, কিন্তু মাইকেলের বেপরোয়া গুলি চালানোর কারণে সেটা আর সম্ভব হয় না। কারণ পুলিশের আক্রমণের প্রায় সাথে সাথেই মাইকেল জেমসের কথা অমান্য করে গুলি করে 2 জন পুলিশ অফিসারকে মেরে ফেলে। তবে পুলিশের হঠাৎই আক্রমণে মাইকেল আর জেমসও খুব একটা সুবিধা করতে পারে না, কেননা বেশ কিছুক্ষণ গোলাগুলির পর পুলিশের গুলিতে ডাকাতদেরও 3 জন সহযোগী সেখানেই মারা যায় এবং ফ্লি নামের আরেকজন সহযোগী গুরুতর আহত হয়। তাই জেমস আর গুলিতে আহত ফ্লিকে কভার দিয়ে মাইকেল তাদেরকে বাইরে বের করে নিয়ে আসে এবং একটি গাড়িতে উঠে। যদিও পুলিশ এখানে তাদেরকে প্রায় 3 দিক থেকেই ঘিরে ফেলেছিল, কিন্তু তারপরও জেমসের বুদ্ধির জোরে তারা কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় ডাকাতির এই খবর ওয়াকিটকির মাধ্যমে পুরো নিউ অর্লিন্স শহরে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এমন খবরে শহর থেকে বের হওয়ার সকল রাস্তায় চেকপয়েন্ট বসানোর আদেশ দেওয়া হয়। এমনকি ডাকাতেরা কোন গাড়িতে করে পালিয়েছে তার সকল বর্ণনাও এই বার্তায় জানানো হচ্ছে। এদিকে আইরিশ চ্যানেলের কাছাকাছি জেমস একটি রোডে গাড়ি থামায় এবং গাড়ি থেকে নেমে সে ফ্লিকে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। এরপর তারা সবাই তাদের কাপড় চোপড় চেঞ্জ করে ফেলে। জেমস এখানে মাইকেলকে জিজ্ঞেস করে এফবিআই খবর পেল কিভাবে। মাইকেল বলে কেউ হয়তো তাদের খবর দিয়েছে, তাই এখন তাদের জলদি এই এলাকা ছেড়ে পালাতে হবে। জেমস জিজ্ঞেস করে কিভাবে তারা এলাকা ছাড়বে, কারণ সব জায়গায় তো পুলিশ টহল দিচ্ছে। জেমস এও জানায় তারা যে পুলিশ ফোর্সের কয়েকজনকে মেরে ফেলেছে সেই ঘটনা নাকি অলরেডি খবরে প্রচারিত হচ্ছে। এসব কিছু শোনার পরও মাইকেল জেমসের কথায় কোনো পাত্তা দেয় না, বরং যে গাড়িতে তারা এসেছিল সেটাতে আগুন লাগিয়ে দিয়ে অন্য গাড়িতে করে তারা দ্রুত সেই জায়গা ত্যাগ করে। সিন শিফট হয়ে দেখা যায় ডাকাতি হওয়া সেই ব্যাংকের সামনে এফবিআই এর একজন স্পেশাল এজেন্ট ফ্রাঙ্ক সেখানে পৌঁছেছে। সে ওখানে গিয়ে তদন্তকারী অফিসারদের কাছে ডাকাতির ঘটনা বিস্তারিত জানতে চায়। তদন্তকারী অফিসার নিকো জানায় অ্যাডউইন নামের সাইবার সিকিউরিটির একজন লোক তাদেরকে ব্যাংক ডাকাতি হওয়ার খবরটি জানিয়েছে এবং সে বর্তমানে পুলিশ কাস্টডিতেই আছে। এদিকে ডাকাতদের মুভমেন্ট দেখে ফ্রাঙ্ক সন্দেহ করে যে তারা হয়তো মিলিটারির লোক। সে সময় এফবিআই এর আরেকজন অফিসার মাইক জানায় পালিয়ে যাওয়া ডাকাতদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছে, তাই সেই আঘাত সারানোর জন্যে তারা নিশ্চয়ই হাসপাতালে যাবে। এটা শুনে ফ্রাঙ্ক তখন তাদেরকে নির্দেশ দেয় সকল লোকাল হাসপাতালে খোঁজ নিতে। এরপর ফ্রাঙ্ক ব্যাংকের কর্মচারীদের কাছে গিয়ে জানতে চায় যে তারা ডাকাতদের চেহারা দেখতে পেয়েছে কিনা। এখানে কর্মচারীদের কেউই তেমন কিছু বলতে না পারলেও তাদের মধ্যে একজন মেয়ে জানায় সে শুধু বন্দুক দেখেছে, তবে ডাকাতদের সাথে কোনো প্রকার আই কন্ট্যাক্ট হয়নি। সবকিছু শোনার পর ফ্রাঙ্ক নিকোকে নির্দেশ দেয় কর্মচারীদের উপর নজর রাখতে এবং তাদের সমস্ত ডিটেলস ফ্রাঙ্ককে জানাতে। অন্যদিকে অফিসার মাইক জানায় চাপিটোলাস নামক এক রাস্তায় জ্বলন্ত অবস্থায় একটি গাড়ি পাওয়া গিয়েছে।
এটা শুনে ফ্রাঙ্ক সাথে সাথে সেখানে রওনা দেয়। এদিকে দেখা যায় মাইকেল ও জেমস আহত ফ্লিকে নিয়ে তাদের আরেকজন সহযোগী বিলির বাড়িতে আসে। বিলি তাদের দেখে একটু ঘাবড়ে যায়। সে জেমস আর মাইকেলকে বলে এখানে তারা নিরাপদ না, কারণ এখানে যে কোনো সময় পুলিশ চলে আসতে পারে। তখন মাইকেল সন্দেহ করে যে বিলি হয়তো ডাকাতির তথ্য পুলিশদের দিয়েছে, কিন্তু বিলি জানায় যে ডাকাতির তথ্য মূলত এডুইন ফাঁস করেছে। ডাকাতির আগের দিন নিউ অরলিন্সের পুলিশ এডুইনকে ধরে নিয়ে যায় এবং পুলিশ কাস্টডিতে রাখে। এটা শুনে মাইকেল ও জেমস বুঝতে পারে যে তারা আসলে খুব বড় রকমের ঝামেলায় ফেসে গিয়েছে, তাই তারা এই ব্যাংক ডাকাতির টাকা অন্য কোথাও পাচার করে দিতে চায়। বিলি তখন জানায় এই ব্যাপারে কেবল একজনই তাদের হেল্প করতে পারবে, আর তার নাম হলো নাসি। সে মূলত একজন লোকাল গ্যাংস্টার। তবে পাচার করে দেওয়ার জন্য পুরো টাকার অন্তত 40 থেকে 50% তাকেই দিতে হবে। মাইকেল এখানে পার্সেন্টেজ দিতে রাজি হয় এবং বিলিকে বলে নাসির সাথে যোগাযোগ করতে। মুভির এই অংশে আমরা একটি দারুণ টুইস্ট দেখতে পাই। মাইকেল ও বিলি যখন টাকা পাচারের বিষয়ে কথা বলছিল, ঠিক সেই মুহূর্তে সেখানে একটি মেয়ে চলে আসে। আর এই মেয়েটি মূলত সেই ব্যাংক কর্মচারী যে পুলিশকে বলেছিল ডাকাতদের সাথে তার আই কন্ট্যাক্টও হয়নি। আসলে এই মেয়েটি হলো জেমসের গার্লফ্রেন্ড আভা। তো সে ঘরে ঢুকেই বদমেজাজি মাইকেলের ভুলের জন্য তার দিকে তেড়ে আসলে জেমস সাথে সাথে তাকে ধরে বাইরে নিয়ে আসে। এরপর আভা তাকে জানায় পুলিশ আর এফবিআই আমাদেরকে খুঁজছে, তারা প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করছে। তার মানে এই মামলা এখন তাদের কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে। এসব বলতে বলতে আভা খুবই নার্ভাস হয়ে পড়ে। সে জেমসকে আরও বলে তারা যদি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যায় তাহলে হয়তো তারা পুলিশের হাত থেকে বাঁচতে পারবে। জেমস তখন আভাকে সান্ত্বনা দিয়ে বলে সে যে করেই হোক আভাও তাদের সন্তানকে এখান থেকে বের করে নিয়ে যাবে। তো তারা যখন বাইরে কথা বলছে তখন হঠাৎ ভিতর থেকে চিৎকার শুনতে পায়। চিৎকার শুনে সাথে সাথে তারা ভিতরে গিয়ে দেখে যে আহত ফ্লির অবস্থা খুবই খারাপ, সে ব্যথায় চিৎকার করছে। বিলি তখন বলে তাকে এখানে রাখা সেফ হবে না, বরং যত তাড়াতাড়ি সম্ভব তাকে অন্য কোথাও নিয়ে যেতে হবে। মাইকেল ডিসিশন নেয় ফ্লিকে তাদের এক বন্ধু ক্লারেন্সের কাছে নিয়ে যাবে, যে মূলত মর্গে কাজ করে। তবে জেমস এতে রাজি না হলে মাইকেল বলে যে ক্লারেন্সের কাছে নিয়ে গেলে সে হয়তো ফ্লিকে হাসপাতালের এমার্জেন্সি রুমে কোনোভাবে নিয়ে যেতে পারবে, যেহেতু সে লাশ নিয়ে কাজ করে, আর এতে করে ফ্লির চিকিৎসাও করা যাবে। জেমস এবার রাজি হয়ে যায়, কিন্তু আভাও জেদ করে তাদের সাথে যাওয়ার জন্য। জেমস তাকে নিতে রাজি না হলে মাইকেল বলে যে গাড়ির মধ্যে সুন্দরী মেয়েকে দেখলে পুলিশ হয়তো সন্দেহ করবে না। এই কথা বলেই সে আভাকে গাড়ির চাবি ধরিয়ে দেয় এবং ফ্লিকে নিয়ে তারা তিনজন বেরিয়ে পড়ে। এবার সিন শিফট হয় সেই রাস্তায় যেখানে এফবিআই এর টিম মাইকেলদের পুড়িয়ে ফেলা গাড়িটি পর্যবেক্ষণ করছে। এখানে ফ্রাঙ্ক সন্দেহ করে ডাকাতরা হয়তো আইরিশ চ্যানেল এলাকার হতে পারে, কারণ এই রাস্তা থেকে আইরিশ চ্যানেলের দূরত্ব মাত্র 90 সেকেন্ডের। আর ডাকাতরা যদি পালাতে চায় তাহলে এই রাস্তাই তাদের জন্য সোজা হবে। এজেন্ট মাইক তখন বলে যে তার ধারণা ডাকাতরা মিলিটারি এর সদস্য এবং তাদের মধ্যে দুইজন হয়তো লোকাল মানুষ আছে, আর ডাকাতরা হয়তো ব্যাংক থেকে মোট $1.5 মিলিয়ন নিয়ে পালিয়েছে। এটা শুনে ফ্রাঙ্ক বলে এত টাকা তো লোকাল ব্যাংকে থাকার কথা না। উত্তরে নিকো বলে সেন্ট্রাল ব্যাংকে সংস্কারের কাজ চলছিল, তাই মূলত কিছু টাকা লোকাল ব্যাংকে ট্রান্সফার করা হয়েছিল। ফ্রাঙ্ক তখন বলে ডাকাতি হয়েছে বৃহস্পতিবার, যেটা মূলত ডিপোজিটের দিন, তাহলে ডাকাতরা কেন বেছে বেছে ডিপোজিটের দিনই ডাকাতি করতে আসলো? উত্তরে নিকো বলে আসলে সেটাই এখন তাদের খুঁজে বের করতে হবে। এরপর ফ্রাঙ্ক আবার জিজ্ঞেস করে অ্যাডুইন নামের যে লোকটি ডাকাতির তথ্য দিয়েছে সে ডাকাত দলকে কি কি সরবরাহ করেছিল। উত্তরে নিকো বলে সে ব্যাংকের অ্যালার্ম সিস্টেম বন্ধ করে দেওয়ার জন্য কিছু কাস্টম ডিভাইস সরবরাহ করেছিল। এ সময় অফিসার মাইক জানায় সে ব্যাংকের সিকিউরিটি ফার্মের সাথে কথা বলে জানতে পেরেছে যে 2টি নতুন কাস্টম ডিভাইস ব্যাংকের সিস্টেমের মাস্টার সিপিইউতে ইনস্টল করা হয়েছিল, যার মাধ্যমে ডাকাতরা ব্যাংকের পুরো সিস্টেমকে অনেক আগে থেকেই পর্যবেক্ষণ করছিল। সবকিছু শুনে ফ্রাঙ্ক ঠিক করে সে অ্যাডুইনের সাথে একবার দেখা করবে। এদিকে দেখা যায় ডাকাতির খবর টিভিতে দেখানো হচ্ছে, আরেকজন মাফিয়া টাইপের লোক সোফায় বসে সেই খবরটি খুব মনোযোগ দিয়ে দেখছে। আসলে সোফায় বসে থাকা এই লোকটিই হলো লোকাল গ্যাংস্টার নাসি, যার কথা বিলি মাইকেলকে বলেছিল। এর মধ্যে তার পিছনে দাঁড়িয়ে থাকা এক সহযোগীর ফোনে হঠাৎ একটি ফোন আসলে ফোনটা সে নাসিকে দেয় এবং নাসি ফোনটা নিয়ে কথা বলতে থাকে। যাই হোক, পরবর্তী দৃশ্যে আমরা দেখি মাইকেল আর জেমস আহত ফ্লিকে তাদের পরিচিত বন্ধু ক্লারেন্সের বাসায় নিয়ে আসে, আর আভা গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করতে থাকে। ক্লারেন্স ফ্লিকে ভালোভাবে দেখতে থাকে এবং তার অবস্থা বোঝার চেষ্টা করে, তবে গুলি লেগেছে দেখে ক্লারেন্স নিজেই বেশ প্যানিকড হয়ে যায়। জেমস তখন বাইরে বেরিয়ে আসে কারণ বিলি তাকে ফোন দিয়েছে। বিলি জানায় নাসি তাদের টাকা পাচার করে দিতে রাজি হয়েছে, কিন্তু এর বিনিময়ে সে 70% চায়। আসলে আর কোনো উপায় না দেখে জেমস এতেও রাজি হয়ে যায়। এদিকে ভেতরেই ক্লারেন্স ফ্লিকে চেক করে জানায় তার অনেকখানি ব্লাড লস হয়ে গিয়েছে,
তাই তাকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। কিন্তু মাইকেল বলে এখন তো হাসপাতালে যাওয়া তাদের জন্য নিরাপদ না। ক্লারেন্স এবার মাইকেলের কাছে উপায় জানতে চাইলে মাইকেল ব্যাগ থেকে কিছু টাকা বের করে ক্লারেন্সের হাতে দেয় এবং তাকে ফিসফিস করে বলে যে ফ্লি যদি মারা যায় তাহলে সেই ব্যাপারটা যেন সে কোনোভাবে সামলে নেয়। আর ঠিক তখনই জেমস ঘরে ঢুকে এবং ক্লারেন্সের হাতে টাকা খেয়াল করে। এ ব্যাপারে ক্লারেন্সকে সে জিজ্ঞেস করলে উত্তরে ক্লারেন্স বলে যে সে তার কাজ করে দিয়েছে, মানে ফ্লির ব্লিডিং বন্ধ করা গিয়েছে। তবে তার অবস্থা যেহেতু খুবই খারাপ তাই তার এখন রেস্ট দরকার। এটা শুনে জেমস বলে এখন রেস্টের কোনো সময় নেই, বরং ক্লারেন্স যেন যত দ্রুত সম্ভব ফ্লিকে বিলির বাসায় নিয়ে যায়। মাইকেল এবার জেমসকে তাদের টাকা পাচারের জন্য গ্যাংস্টার নাসির ব্যাপারে জিজ্ঞেস করলে জেমস এখানে মাইকেলকে নাসির 70% চাওয়ার কথা না জানিয়ে শুধু বলে যে ডিল ফিক্স হয়েছে এবং 20 মিনিটের ভিতর তাদেরকে এক জায়গায় যেতে হবে। এটা শুনে মাইকেল ব্যাগ নিয়ে বের হয়ে যায় আর জেমসও ক্লারেন্সকে ধন্যবাদ জানিয়ে বের হয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি যে আবার ড্রাইভ করে জেমস আর মাইকেলকে নাসির লোকজনদের কাছে নিয়ে যায়। আবার গাড়ির ভেতরেই অপেক্ষা করে আর মাইকেল এবং জেমস যায় টাকা এক্সচেঞ্জ করতে। কিন্তু মাইকেল যখন সেখানে জানতে পারে যে নাসি এই কাজের জন্য 70% চেয়েছে, এটা শুনে মাইকেলের মেজাজ খারাপ হয়ে যায়। জেমস তখন তাকে শান্ত করার চেষ্টা করলে হঠাৎ মাইকেল নাসির লোকজনদের উপর গুলি চালায়। অবস্থা বেগতিক দেখে জেমসও তখন মাইকেলকে সাপোর্ট দিয়ে গুলি চালাতে থাকে এবং একে একে সবাইকে মেরে তারা সব টাকা নিয়ে আবার গাড়িতে উঠে আর আভা তাদেরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওদিকে নাসির লোকদের মধ্য থেকে একজন সেখান থেকে পালিয়ে গিয়ে নাসিকে ফোন করে সব জানিয়ে দেয়। আর এখানে আমরা জানতে পারি জেমস আর মাইকেল যাদের মেরেছে তাদের মধ্যে নাসির ভাইও ছিল। ভাইয়ের মৃত্যুর খবর শুনে নাসি প্রচণ্ড কষ্টে এবং রাগে তার সহযোগীকে আদেশ দেয় মাইকেল আর জেমসকে জীবিত নিয়ে আসতে। যাই হোক, সিন শিফট হয় পুলিশের একটি চেম্বারে যেখানে অ্যাডউইনকে বন্দি করে রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে প্রথমে তেমন কোনো কিছুই বলতে চায় না। এরপর ফ্রাঙ্ক এসে অ্যাডউইনকে বলে ডাকাতদের গুলিতে পুলিশের 2 জন সদস্য মারা গিয়েছে আর 6 জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। তাই তুমি যদি পুলিশকে হেল্প না করো তাহলে এইসব মার্ডারের জন্য তোমারও শাস্তি হবে। এটা শুনে অ্যাডউইন এবার ভয় পেয়ে সবকিছু খুলে বলে। সে বলে যে ডাকাতদের আসল পরিচয় সে জানে না, তবে তাদের কথা শুনে মনে হয়েছিল তারা হয়তো ভাই ভাই। তাদের একজনের গলায় জিউসের লকেট ছিল আর আরেকজনের হাতে ছিল মেরিনের ট্যাটু। অ্যাডউইনের বর্ণনা থেকে ট্যাটুয়ের সূত্র ধরে অফিসার নিকো তখন তাকে 2টা ছবি দেখায়। অ্যাডউইন ছবি দেখে তাদের চেহারা চিনতে পারে এবং জানায় এরাই সেই ব্যক্তি। এটা শুনে পুলিশরা সাথে সাথেই তাদের সব তথ্য বের করে ফেলে। তাদের সম্পর্কে তথ্য ঘেঁটে দেখা যায় তারা 2 ভাই মেরিন অফিসার ছিল, তবে চাকরি থেকে বের হয়ে তারা ডাকাতির সাথে জড়িয়ে পড়ে আর এর আগেও তারা 2 ভাই মিলে অনেকগুলো ডাকাতি করেছে। যাই হোক, এরপর পুলিশ মাইকেল ও জেমস সম্পর্কে সমস্ত তথ্য ছবি সহ মিডিয়ায় ছড়িয়ে দেয়। এদিকে দেখা যায় মাইকেল, জেমস আর আভা আবার বিলির বাসায় ফিরে আসে টাকা নিয়ে। সেখানে গিয়ে মাইকেল দেখে ক্লারেন্স আহত ফ্লির ব্যান্ডেজ করে দিয়ে তাকে আগেই বিলির বাসায় পাঠিয়ে দিয়েছে। তবে মাইকেল নাসির ভাই আর অন্যান্যদের মেরে ফেলেছে শুনে বিলি খুব ভয় পেয়ে যায় এবং সে জানায় নাসি এটা সহজভাবে নেবে না। আভাও এখানে নাসির নাম শুনে ভয় পেয়ে যায়। যাই হোক, জেমস মাইকেলের এসব বেপরোয়া আচরণ আর সহ্য করতে না পেরে মাইকেলকে বলে একবার এই ঝামেলা থেকে বেরোতে পারলে মাইকেল যেন আর কোনোদিন তাদের সামনে না আসে। তাছাড়া জেমস তার ফ্যামিলি নিয়ে মাইকেলের থেকে আলাদা হয়ে যাবে। এসব শুনে মাইকেল আবারও রেগে যায় এবং আভাকে নিয়ে আজেবাজে কথা বলতে শুরু করে। জেমসও তখন রেগে গিয়ে মাইকেলকে মারতে শুরু করে আর তাদের মারামারির মাঝখানেই সেখানে নাসির লোকজন চলে আসে। নাসির সহযোগী এসে প্রথমেই বিলিকে মেরে ফেলে এবং এরপর তাদের সবাইকে ধরে নিয়ে যায়। যাই হোক, ওদিকে অফিসার মাইক ফ্রাঙ্ককে জানায় ব্যাংকের কর্মচারীদের মধ্যে একজন ডাকাতদের সাথে সম্পৃক্ত থাকতে পারে এবং তার নাম হলো আভা। সে আইরিশ চ্যানেল এলাকাতেই থাকে, যে এলাকায় মূলত জেমস আর মাইকেলও থাকে। এছাড়াও সে সম্প্রতি তার বাচ্চার সার্জারির জন্য বেশ কিছু টাকা ডিপোজিট করেছে এবং এই টাকাগুলো একটি বেনামি অ্যাকাউন্ট থেকে তার কাছে এসেছে। এসব শুনে 2-2 4 মেলাতে ফ্রাঙ্কেরও খুব একটা অসুবিধা হয় না। সে বুঝে যায় এই আভাই কোনোভাবে জেমস আর মাইকেলের সাথে সম্পৃক্ত। এরই মধ্যে পুলিশের একজন অফিসার জানায় নাসির ভাই আর অন্যান্যদের কারা যেন মেরে রাস্তায় ফেলে রেখে গিয়েছে। ফ্রাঙ্ক তখন নাসির পরিচয় জিজ্ঞেস করলে অফিসার নিকো জানায় সে এখানকার লোকাল গ্যাংস্টার। ফ্রাঙ্ক তখন সন্দেহ করে এতে হয়তো মাইকেল এবং জেমসের হাত থাকতে পারে। সিন শিফট হয়ে দেখা যায় নাসির আস্তানায় মাইকেল ও জেমস সহ সবাই বন্দী। সেখানে মাইকেল তার হাতের বাঁধন পিলারের সাথে ঘষে ঘষে খোলার চেষ্টা করছে। এর মধ্যে জেমসের জ্ঞান ফিরলে মাইকেল জেমসের কাছে ক্ষমা চায় এবং বলে যে সে যে করেই হোক জেমস আর আভাকে এই বিপদ থেকে মুক্ত করেই ছাড়বে। সে সময় নাসি সেখানে চলে আসে এবং আভার দিকে খারাপ নজরে তাকায়।
এটা দেখে জেমস বলে যে সে যেন টাকার পুরোটাই নিয়ে যায় আর বিনিময়ে শুধু আভাকে যেন তারা ছেড়ে দেয়। কিন্তু নাসি এতে রাজি না হলেও মাইকেল তখন নাসিকে রাগানোর জন্য তার ভাইকে কিভাবে সে মেরে ফেলেছে সেটা বর্ণনা করে। মূলত মাইকেল সব দোষ নিজের কাঁধে নিয়ে নেয় যাতে নাসি তাকে মেরে বাকিদেরকে ছেড়ে দেয়। তবে এসব শুনে নাসি প্রচণ্ড রেগে গেলেও ক্ষেপে না যেয়ে সে বরং মাইকেলদের কী অবস্থা করতে পারে সেটা দেখানোর জন্য মাইকেলদের সাথে ফ্লির গায়ে সালফিউরিক অ্যাসিড ঢেলে দেয়। আর এটা দেখে আবার চিৎকার করে কেঁদে ওঠে। নাসি এবার আবারও কিছুটা সালফিউরিক অ্যাসিড নিয়ে জেমসের দিকে এগুতে থাকে। তবে নাসি জেমসের কাছাকাছি আসতেই জেমস লাথি মেরে নাসিকে ফেলে দেয়। আর ঠিক সেই মুহূর্তে মাইকেলও তার হাতের বাঁধন খুলে বন্দুক বের করে একে একে নাসির দলের সবাইকে মারতে থাকে। অন্যদিকে জেমসও পিস্তল নিয়ে গুলি করতে থাকে, কিন্তু বাদশাদে নাসির দৈত্যাকার বডিগার্ড। সে জেমসকে পিছন থেকে আটকানোর চেষ্টা করলে জেমস তাকে সেই সালফিউরিক অ্যাসিডের কন্টেইনারের মধ্যেই ফেলে দেয়। কিন্তু বডিগার্ডের হাত জেমসের কলারে থাকায় তার হাতের সাথে লেগে জেমসের লকেটটা সেই কন্টেইনারে পড়ে যায়। আর এটা নিয়েই মূলত বড় ধরনের একটা টুইস্ট আছে। যাই হোক, ওদিকে গুলি লেগে যখন নাসি মেঝেতে কাতরাচ্ছিল তখন মাইকেল গিয়ে তার মাথায় শুট করে মেরে ফেলে। আর জেমস গিয়ে আবার হাতের বাঁধন খুলে দেয় এবং আভাকে নিয়ে জেমস ও মাইকেল নাসির আস্তানা থেকে বের হয়। তবে বের হওয়ার সময় নাসির লোকজন আবারও তাদের আটকানোর চেষ্টা করলে তারা সবাইকে মেরে সেখান থেকে বের হয়ে আসে। আস্তানা থেকে বের হয়ে মাইকেল জেমসকে বলে সে যেন আভাকে নিয়ে অন্য পথে যায়। এটা বলেই মাইকেল নিজে আরেক দিকে চলে যায়। এদিকে যখন এত কিছু ঘটছে তখন ফ্রাঙ্করাও খবর পায় যে নাসির আস্তানায় কারা যেন অ্যাটাক করেছে, তাই তারা দ্রুত সেদিকে গাড়ি ঘুরিয়ে নেয়। তো জেমস আর আভা যখন দ্রুত এলাকা ছেড়ে পালাচ্ছে তখন পুলিশের একটি গাড়ি এসে তাদেরকে থামায় এবং গান পয়েন্টে নিয়ে নেয়। কোনো উপায় না দেখে জেমস তখন বন্দুক ফেলে দেয় এবং সারেন্ডার করে। কিন্তু ঠিক তখনই সেখানে মাইকেল এসে পুলিশ দুইজনকে গুলি করে জেমসদেরকে বাঁচিয়ে নেয়। এরপর মাইকেল জেমসকে তাদের পাওয়া সবগুলো টাকা দিয়ে দেয়। এসব দেখে জেমস অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে কেন সে এগুলো করছে। উত্তরে মাইকেল বলে তাদেরকে ভালোবাসে বলেই তো সে এগুলো করেছে। যাই হোক, পুলিশও কাছাকাছি চলে আসায় জেমস আর আভা একদিকে পালাতে থাকে আর মাইকেল পুলিশদের বিভ্রান্ত করতে অন্য পথে নিয়ে যায়। জেমস আর আভা চলে যেতে থাকে আর মাইকেল পুলিশদের উপর গুলি চালাতে থাকে। এর মধ্যে জেমস আর মাইকেল দুই ভাই শেষবারের মতো একে অপরকে দেখে নেয়। যদিও তারা বেশিক্ষণ থাকতে পারে না, কারণ তার আগেই আবার জেমসকে নিয়ে চলে যায়। এখানে পুলিশ আর মাইকেলের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি হওয়ার পর এক পর্যায়ে একটি গুলি এসে মাইকেলের পেটে লাগে। তাই আর কোনো উপায় না পেয়ে মাইকেল তখন সেখান থেকে পালাতে থাকে। তবে অফিসার মাইক এবং নিকো তার পিছু নিলে কৌশলে মাইকেল নিকোকে গান পয়েন্টে নিয়ে নেয় এবং বাকি সবাইকে বন্দুক ফেলে দিতে বলে। কিন্তু এরই মধ্যে এজেন্ট ফ্রাঙ্ক এসে মাইকেলকে শ্যুট করে দেয় আর মাইকেল নিজের ভাইকে বাঁচাতে সেখানেই মৃত্যুবরণ করে। তবে মৃত্যুর আগে ফ্রাঙ্ক যখন তাকে জিজ্ঞেস করে যে তার ভাই জেমস কোথায়, তখন উত্তরে মাইকেল বলে তার ভাই মারা গিয়েছে। এটা শুনে পুলিশ নাসির আস্তানায় আসে এবং সেখানে নাসির দলের সবার লাশ পর্যবেক্ষণ করতে থাকে। আসলে জেমসের লাশও এখানে আছে কিনা ফ্রাঙ্ক মূলত সেটাই দেখার চেষ্টা করছে। তখন ফরেন্সিক ডিপার্টমেন্টের একজন লোক সালফিউরিক অ্যাসিডের কন্টেইনারে থাকা একজনের লাশ ফ্রাঙ্ককে দেখায়, যার সাথে জেমসের লকেটটা ছিল। আর এই লকেটটা দেখে সবাই ধারণা করে যে তার মানে অ্যাসিডে পুড়ে যাওয়া কন্টেইনারের এই লাশটি মূলত জেমসের লাশ। অথচ অন্যদিকে তখন দেখা যায় জেমস আর আভা একটা ট্রামে করে যাচ্ছে। এ সময় জেমস বলে সে আভাকে খুব ভালোবাসে এবং সে যেন তাদের সন্তানের খেয়াল রাখে। কথাগুলো বলতে বলতে ট্রাম জাহাজঘাটের কাছে এসে থামলে জেমস সেখানেই নেমে যায় আর আবার ট্রামে করে বাসার দিকে রওনা দেয়। এর কিছুদিন পর ফ্রাঙ্ক আভার বাসায় আসে জিজ্ঞাসাবাদের জন্য। ফ্রাঙ্ক জিজ্ঞেস করে আভা তাকে চিনতে পেরেছে কিনা। উত্তরে আভা বলে হ্যাঁ, সে তাকে চিনতে পেরেছে। এ সময় আভার মুখে দাগ দেখে ফ্রাঙ্ক জিজ্ঞেস করে সেটা কিসের দাগ। আভা বলে সে বাথরুমে পিছলে গিয়েছিল। এরপর ফ্রাঙ্ক থেকে আবার জিজ্ঞেস করে তার বাচ্চার সার্জারির জন্য সে এত টাকা কোথা থেকে পেল। উত্তরে আভা জানায় তারা মূলত একটি বেনামি অ্যাকাউন্ট থেকে কিছু আর্থিক সহযোগিতা পেয়েছিল। তবে ফ্রাঙ্ক এখানে তার কথার মার প্যাচে আভাকে স্বীকার করানোর চেষ্টা করে যে জেমসই তার বাচ্চার বাবা। কিন্তু আভা খুব স্মার্টলি সেটা এড়িয়ে যায় এবং সে পরোক্ষভাবে ফ্রাঙ্ককে বোঝানোর চেষ্টা করে যে অতীতে যা কিছু হয়েছে সব ভুলে সে যেন আবার বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে। যাই হোক, ফ্রাঙ্ক তখন কিছু একটা ভেবে আভার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসলে অফিসার মাইক তাকে বলে যে আভাকে তারা চার্জ করবে কিনা। উত্তরে ফ্রাঙ্ক বলে তাকে চার্জ করলে তার সন্তান এতিম হয়ে যাবে, তাই সেটা না করলেও চলবে। আর ক্রিমিনাল যেহেতু মারা গিয়েছে তাই এই কেস এখানেই ক্লোজ করা উচিত হবে। এখান থেকে সিন শিফট হয় বলিভিয়ার একটি সমুদ্র সৈকতে, যেখানে আমরা দেখি জেমস একটি নৌকা ডাঙ্গার সাথে বাঁধার চেষ্টা করছে এবং সে সময় হঠাৎ করে পিছনে তাকাতেই সে দেখে যে আভা এবং তার মেয়ে তার জন্য অপেক্ষা করছে।
আর তাদের মেয়েও এখন কিছুটা বড় হয়েছে। আসলে জেমস আর আভা যখন ক্লারেন্সের বাসা থেকে বের হয়ে নাসির লোকজনদের সাথে দেখা করতে গিয়েছিল, তখনই তারা প্ল্যান করে রেখেছিল যে এই টাকার ভাগ পাওয়ার পর তারা বলিভিয়ায় চলে যাবে এবং একটা সুন্দর জীবন শুরু করবে। তবে পুলিশ যাতে তাদের সন্দেহ না করে সে কারণে আভা প্রায় বছরখানেক পরে জেমসের কাছে আসে। আভা এখানে জেমসকে জড়িয়ে ধরে এবং তারা একে অপরের হাত ধরে সমুদ্রের পাড়ে বসে থাকে। আর এই দৃশ্যের মধ্য দিয়ে মুভিটি এখানেই শেষ হয়। মুভিটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন। আর সেই সাথে আজকে যারা আমাদের চ্যানেলের প্রথম কোনো ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।